আমরা এতটা পরনির্ভর হইলাম কিভাবে? এবং বাংলাদেশে ধরেন প্রতি বছর প্রায় 59 লাখ টন রাসায়নিক সার প্রয়োজন হয়। এর অধিকাংশ কিছুটা ইউরিয়া সার কিছুটা বাংলাদেশে উৎপাদন হয়, বাকি সবটাই বিদেশ থেকে আমদানি অনেক দূরের জায়গা থেকে আনতে হয়। এবং এই পুরো যে জার্নি কয়েক হাজার কিলোমিটার, এর মধ্যে এক ধরনের দূষণ আছেই। কিন্তু এই যে আমদানির এই গাড়ি যদি না আসতেছে না তার যুদ্ধের কারণে, সেই কারণেই কৃষকের সামনে প্রতি মুহূর্তে এই আতঙ্ক থেকে আমরা যেন অন্যদিকে তাকাই, যে এই আতঙ্ক একটা সময় তো বাংলাদেশে ছিল না। বাংলাদেশি কৃষকরা তো সব সার নিজেরা উৎপাদন করতো, নিজেরা তৈরি করতো বাড়িতে এবং তারপরে মাঠে দিত। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের কৃষকদের প্রধান সংকট তৈরি হবে হচ্ছে সার না পাওয়া। এবং এখন বড় মৌসুম চলতেছে, সবচেয়ে বড় ধানের উৎপাদনের মৌসুম, এখন সবচেয়ে বেশি সার প্রয়োজন হয় কৃষকদের। তো সেই সময়ে এই ক্রাইসিস সারা দুনিয়াতে হচ্ছে এবং আমাদের মতো দেশ যারা অধিক পরিমাণ সার বাইরে থেকে আমদানি করতে হয়, সেই সব দেশের সংকটগুলো আরও তীব্র থেকে তীব্র হবে। এবং যদি কোনো সারের সংকট তৈরি হয়, মানে আছে তো, সেই সংকটটা যে আরও তীব্র হয়, তাহলে ধানের ফলন তুলতে কিন্তু কৃষকদের একটা বেগ পেতে হবে। এর আগে কৃষকরা জানেন যে আলু, পেঁয়াজ এর মধ্যে মার খাইছে, এবার যদি ধানে মার খায় তাহলে কিন্তু কৃষক দাঁড়াইতে পারবে না। শুধু কৃষক দাঁড়াতে পারবে না, জাতীয়ভাবে বাংলাদেশ খাদ্যে সংকটের দিকে যেতে পারে। তো সেই প্রেক্ষাপটে আমরা আসলে কি করতে পারি? এখন থেকে যদি প্রস্তুতি না নিই তাহলে এই বিপদ একদম ঘাড়ের উপর, কিন্তু এখন ঘাড়ের উপর এসে দাঁড়াইছে। তাহলে প্রস্তুতিটা নিতে হবে। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক কৃষকের তার বাড়ির যা যা আছে, যেগুলো পচনশীল, এই যে আমি এখানে যেমন বসে আছি, দেখেন এখানে প্রচুর পরিমাণ পাতা জমা হয়েছে। কিন্তু বাড়িতে এই যে শীতকাল চলে গেল, একদম বসন্ত শেষের দিকে প্রচুর পাতা কিন্তু এখনও অনেকের বাড়িতে আছে। সেই পাতাসহ রান্নাঘরের, তারপর তার বাড়িতে যদি গাছপালা থাকে, তার বাড়িতে যদি রান্না হয়, রান্নার ছাই, রান্নাঘরে যত ধরনের ওয়েস্ট হয়, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, এদের যত ধরনের বীজটা, গোবর, সেই সবগুলোকে এখন থেকেই আপনাকে সারে রূপান্তরিত করতে হবে, জৈব সারে। সেই পদ্ধতিটা কৃষকরা জানে, কিন্তু 20-30 বছর আগে বাংলাদেশে এইটাই ছিল, এই সারটা ব্যবহার করতে হবে। আমার ছোটোবেলায় সব বাড়ির সমস্ত আবর্জনা যেগুলোকে পচনশীল, সেগুলো এক জায়গায় ফেলে রাখতো, এক জায়গায় গর্ত করে। এবং ওখান থেকে শীতের শুরুতে এই যে পেঁয়াজ চাষের আগে সমস্ত সারগুলো গাড়ি ভরে ভরে, মহিষের গাড়ি ভরে ভরে মাঠে সব জায়গায়, সব জমিতে এটা দিত। 3 দিন 4 দিন ধরে ধরে সমস্ত জায়গায় দিত। তারপর তারা চাষ দিয়ে জমি আবাদ করতো। জৈব সারের কথা বললেই কৃষকরা প্রথম বলে যে তাদের বাড়িতে গরু নেই, ছাগল নেই, আগের সে অবস্থা নেই। এখন তাহলে কোথা থেকে সে জৈব সারটা সংগ্রহ করবে? এবং জৈব সার অনেক লাগে, এই ধরনের একটা ধারণা প্রচলিত আছে। আমরা যদি দেখি জৈব সার বলতে যে শুধুমাত্র গরুর গোবর বিষয়গুলো একদমই না, তার বাড়িতে যা যা আছে, যত ধরনের আছে, এবং এখনও যে গাছগুলো ধরেন সতেজ আছে, যেগুলোর পাতা আছে, এইগুলো থেকেও কিন্তু সে খুব দ্রুত ইউরিয়ার বিকল্প সার তৈরি করতে হয়। তার বাড়িতে খোল আছে, যদি সে সরিষা ভাঙায় তাহলে খোল পাবে। খোল থেকে কিন্তু নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের সোর্স হিসাবে সেটা নিতে পারে। তার কাছে যদি তার বাড়ির আশেপাশে যদি ছাই থাকে, ছাই, ফসফেট এবং পটাশের খুব ভালো উপকরণ, সেগুলো সে ব্যবহার করতে পারে। এবং আমরা এই যে গত 30 থেকে 40 বছর ধরে রাসায়নিক সার বিষ দেওয়ার ফলে আমাদের জমির মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া ছিল, যেগুলো গাছকে খাওয়ায় এবং মাটিকে সজীব রাখে, সেইগুলো কিন্তু একেবারেই ভ্যানিশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেগুলো ফেরানোর জন্য আপনাকে অবশ্যই তরল সার তৈরি করতে হবে। এটা খুব সহজ পদ্ধতি আছে, আপনার এই ভিডিওর নিচে হয়তো আমরা সেই লিঙ্কটা দিয়ে দিব, যে সহজে কীভাবে আপনি এই তরল সার, মানে ব্যাকটেরিয়ার কালচার তরল সারটা আপনি কীভাবে তৈরি করতে পারবেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে যুদ্ধ পরিস্থিতি, এইটা তো বারবারই ফিরে আসতে পারে আমাদের কাছে, বারবারই এই সংকটের মধ্যে আমরা পড়তে পারি। তাহলে এই সংকট থেকে বের হওয়ার জন্য এখন উপযুক্ত সময়, যে এখন থেকেই আমাদেরকে তৈরি হওয়া। একইভাবে সরকারের তৈরি হওয়া দরকার, যে এই জৈব সার এবং নিজেদের যে ধরনের সার নিজেরা বাড়িতে তৈরি করতে পারে, সেগুলোতে প্রণোদনা দেওয়া সরকারের এবং সহায়তা করা মানুষকে। পাশাপাশি প্রচুর তরুণ উদ্যোক্তা তৈরি হতে পারে, যারা জৈব সার তৈরি করবে, ছোটো ছোটো কারখানা গড়ে তুলবে, যেটা থেকে ছোটো ছোটো ব্যবসা আকারে এই সারটা বিক্রি হবে। দেখুন, যুদ্ধের কারণে আমরা বলতেছি যে শেষের সংকটে ডিজেল আপনি পাচ্ছেন না, বা অন্য যেসব দরকার সেগুলো আপনার পারতেছেন, সবসময় বিদ্যুৎ থাকতেছে না, এই ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। কিন্তু এই ক্রাইসিস যুদ্ধ না হইলেও আপনার 3-4 বছরের মধ্যে বা কোথাও কোথাও এখনই
আপনি মাটির তলা থেকে পানি তুলতে পারবেন না বন অঞ্চল যেটা শুরু হয়েছে। অথবা আপনাকে এমন পদ্ধতি শিখতে হবে, এমন ভূমি ব্যবস্থাপনা, জলের এমন ব্যবস্থাপনা তৈরি করতে হবে যেন আপনার তলা থেকে মানে মাটির নিচে থেকে পাতাল থেকে আপনাকে পানি তুলতে না হয়। কারণ প্রতি বছর বাংলাদেশের সমস্ত জায়গাগুলোতে 1 মিটার করে পানির লেয়ার নিচের দিকে নেমে যাচ্ছে, এবং নিচে দিয়ে যত নামবে তত আপনার খরচ বাড়বে, আপনার ফসলের হানি হবে, এবং কোথাও কোথাও একেবারে ডেড জোন হিসাবে সরকার যেমন অনেকগুলো ইউনিয়নে ঘোষণা করছে ইতিমধ্যে যে যেখান থেকে আপনি পাতাল থেকে পানি উঠাইতে পারবেন না। তো আমরা এই যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকটগুলো আমরা বুঝতে পারতেছি যে কি হচ্ছে। তো ডিজেলের লাইনে কৃষকরা দাঁড়াচ্ছে, কৃষকদের সকাল থেকে কাজ করার কথা, বিকেলে বা রাতে কাজ করার কথা, সেই সময় কিন্তু সে ডিজেলের লাইনে যে ধর্ণা দিচ্ছে। এবং এই যে আতঙ্ক প্রতি মুহূর্তে যে আমি ডিজেল পাবো কিনা, আমার জমি ফেটে যাচ্ছে, পানিতে ধান নষ্ট হয়ে যাচ্ছে, এই আতঙ্ক কিন্তু প্রতি মুহূর্তে আমি কৃষকদেরকে দেখতেছি। তাহলে এইটা থেকে আমরা রক্ষার পর উপায় কি? দেখেন, বাংলাদেশের কৃষকরা আগে কিন্তু পাতাল থেকে পানি উঠাইতো না। তাহলে পাতাল থেকে পানি না উঠাই তাদের চাষের পদ্ধতি প্যাটার্নগুলো এরকমই ছিল যেন বৃষ্টির উপর নির্ভর করে চাষাবাদ করা যায়। কিভাবে ছিল আমি বলি আপনাকে। মানিকগঞ্জের, আমি যেখানে থাকি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়, সেখানে আদি কৃষকরা আরও 30-40 বছর আগে তাহলে কীভাবে তারা চাষাবাদ করতো? তারা প্রথমত এই যে এখন যে বৃষ্টি হলো একটা চৈত্র মাসে প্রথম যে বৃষ্টি হলো, এই বৃষ্টির পরেই তারা একটা চাষ দিত জমিতে চাষ দিয়ে একই সাথে কাউন, তিল, এই আউশ ধান এবং আউন ধান, বোনা ধান, এই 4টা ফসল একসাথে বুনে দিত জমিতে। তারপরে এখন যে রস আছে এই রসে সবগুলো বেরো হয়ে গেল। এরপরে ধীরে ধীরে বৃষ্টি হবে, আষাঢ় মাস হবে, এই ধান গাছগুলো বড় হবে। প্রথমে ওরা কাউন কেটে নেবে, এরপরে তিল কেটে নেবে। এইটার মধ্যে কিন্তু তিল, কাউন খুব খরা সহিষ্ণু। এরপরে আষাঢ়ের বৃষ্টির আগে চৈত্র বৈশাখ মাসে যে বৃষ্টি হবে, ছোটো ছোটো বৃষ্টি, এই বৃষ্টিতে আউশ ধান, দুর্দান্ত আউশ ধান হবে। আষাঢ়ের প্রথমে আউশ ধানটা তারা কেটে নেবে। এইবার আরও বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, এই বৃষ্টিতে আমন ধানটা হয়ে যাবে। এবং আমন ধান যখন পাকতেছে, যখন শীষের ধানের মধ্যে দুধ শক্ত হচ্ছে, ওই সময় একটা ডাল ওরা কাদার মধ্যে ধানের জমির মধ্যে ছিটাই দিত। এই ছিটাই দেওয়ার ফলে এবার ধানটা ওরা কেটে নিয়ে গেলো, পেকে গেলো, ধান কেটে নিয়ে গেলো। এই অনেক নাড়া থাকতো, এই নাড়ার মধ্যে ডাল তো কোনো পানি শেষ প্রয়োজন হয় না, ওই কাদার মধ্যে ওর শরীরটাকে বড় করে ফুল ফলে ভরে দিত। এবং আবার শীতের শেষে ওরা এই ডালটা নিয়ে বলতো কেটে নিলে আবার চৈত্র মাসের প্রথম বৃষ্টি, আবার বোনা। এই হচ্ছে প্যাটার্ন ছিল। এবং ওরা একবার চাষ দিত পুরো জমিতে, কোনো সেচ নেই কোনো জায়গা থেকে, কোনো শুধু বৃষ্টির উপর এবং ফসলের ধরনের উপর। এবং আপনাকে এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে যে আপনি যে সেচ দিচ্ছেন এবং সেচ দিয়ে যে পরিমাণ খরচ হচ্ছে ডিজেল কেনার বা অন্য, সেই টাকা কি কৃষকদের উঠতেছে? যদি না ওঠে, এবং এখন তো টাকার প্রশ্ন না, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো ডিজেলই পাচ্ছেন না, আপনি তো সেচই দিতে পারবেন না। তাহলে আপনাকে ওই প্যাটার্নে ফিরে যেতে হবে। অন্য জায়গার কথা বলি, এটা তো আমি মানিকগঞ্জের কৃষকদের কথা বলি, কিন্তু ধরেন কুষ্টিয়া বা অন্য অঞ্চল যেখানে একটু ডোবা আছে, যেখানে পানিগুলো নেমে যায়, সেই সব জায়গায় ওরা কী করে বলতে আমি বোঝাচ্ছি, এটা 30-40 বছর আগে কৃষকদের তথ্য। তারা ধানের জমির পাশেই হচ্ছে ছোট্ট একটা ডোবা থাকতো, প্রত্যেকটা ধানের জমির পাশেই। ওখানেই পানি জমা হতো, ওখানেই মাছ, ব্যাঙ, নানা ধরনের যেগুলো পোকামাকড় খেয়ে ফেলে ওগুলো থাকতো, এবং ওই পানি এই ধানের জমি চুয়ে সমস্ত ধানের জমিতে তারা দিতে পারে। কিন্তু আমি যত সহজে বললাম, এই জিনিসটা কিন্তু কৃষকদের ক্ষেত্রে এত সহজ না। কেন সহজ না আমি বলি, এই যে ধানের কথা আমি বললাম, যে আউশ ধান, যেটা খরার মধ্যে হয়, কোনো রকম বৃষ্টি ছাড়াই হতে পারে, সেই ধানের বীজ কৃষকদের হাতে নেই। এখন তাহলে কাজ কি? সরকারের কাজ হচ্ছে যে এই ধানের বীজগুলো কৃষকদের কাছে আবার ফিরিয়ে দেয়া, এবং প্রত্যেকটা জায়গার জলের ব্যবস্থাপনা কী হবে, পানির ব্যবস্থাপনা কী হবে, কিভাবে কৃষকরা পানি ধরে রাখবে, জমির কোন অংশে ঢালু কোনভাবে যাবে, কোথায় পানিটা জমা হবে, কোথায় বৃষ্টি পানিটা সর্বোচ্চ সে ব্যবহার করতে হবে, এই পদ্ধতি কৃষকদেরকে জানাতে হবে, শেখাতে হবে, এবং আদি যে সব জ্ঞান ছিল আমাদের এখানে, সেই জ্ঞানগুলো আবার সামনে হাজির করতে হবে। 1 বিঘা মাটিতে আমি যদি জৈব সার দিই, মানে যেখানে জৈব সারের জমি, সেই জমি 1 বিঘাতে প্রায় 33,000 লিটার পানি মাটি ধরে রাখতে পারে, উপরের মাটি। কারণ জৈব সারের মধ্যে একটা পন্সের মতো করে পানিটা ওর মধ্যে থাকে। এবং আপনি যদি জৈব সার দেন জমিতে, তাহলে প্রথম ধাপেই 60 ভাগ সেচ লাগবে না, সেচের
এই খরচটা আপনার কমে যাবে। আর আপনি যদি রাসায়নিক সার দেন, প্রচুর পরিমাণ পানি দিতে হবে এবং পানি বাষ্প আকারে উড়ে যাবে, পানির উপর দিয়ে ভেসে যাবে, এবং মাটির কণাগুলো খুব জটিল এবং কঠিন হয়ে একটার সাথে লেগে থাকে। আর আপনি জৈব সার দেন তাহলে ওখানে প্রচুর পরিমাণ কেঁচো থাকবে, প্রচুর পরিমাণ পোকামাকড় থাকবে, মাটির মধ্যে ঘর বসতি করবে, এবং কেঁচোগুলো উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 9 ফিট পর্যন্ত গভীর গর্ত করে, অসংখ্য লাখ লাখ হাজার হাজার। তাহলে উপর থেকে যখন পানি পড়বে, যখন বৃষ্টি পড়বে, তখন আমার জমির সমস্ত পাতালের যে রিসার্চ, পানি রিসার্চ, সেটা কিন্তু ঠিক হবে। এবং কেঁচোর গর্তগুলো সহ অন্যান্য যে পোকামাকড়ের গর্ত আছে মাটির গভীরে, সেগুলো ভরে থাকবে। যখন খরা হবে তখন আমার গাছ সেখান থেকে পানি পাবে, আমার ফসল সেখান থেকে পানি পাবে। অতএব জৈব সারের সাথে আমার এই সেচ পানি ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। আমরা সব ধরনের জৈব সার তৈরি করা, প্রাকৃতিক সার তৈরি করা, তরল সার তৈরি করা এবং ভূমিকে আরও বেশি উর্বর করার জন্য যে ধরনের পদ্ধতি আছে সেগুলো আমরা শিখে থাকি, আমরা তথ্যগুলো দিয়ে থাকি। এই জন্য আমাদের এই ভিডিওর নিচেই আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহায়তা করব।